ডিয়ার স্টুডেন্টস, সহজ ই স্টাডিতে বাংলা ক্লাসে আবার তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে ক্লাস 51 আমাদের ক্লাসটা এমসিকিউ আমরা বেশ কিছু প্র্যাকটিস করব যেমন করে থাকি, কিন্তু সেটা ছাড়াও আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, বা এমন নয় যে আমাদের পুরো সাহিত্যের ইতিহাস গুলে খেতে হবে, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট, খুব সামান্য কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে এবং তোমাদের সিলেবাসও আমি সেই বিষয়টা আলোচনা করেছি। তারই একটা সংক্ষিপ্ত একটা পার্ট, অতি সংক্ষিপ্ত আজকে একটা পার্ট আমরা আলোচনা করব এই এমসিকিউটার পর। ওকে, আর আমি আশা করব তোমাদের যেভাবে মেটেরিয়ালস দিচ্ছি বা যেভাবে করাচ্ছি প্র্যাকটিস, তাতে বাংলায় অন্তত 25 আউট অফ 25 তোলাটা জাস্ট কোনো ব্যাপার হবে না। চলো তাহলে আজকে আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে কি আলোচনা করব না, মৌলিক ধাতুর আরেকটা নাম কি? আচ্ছা, মৌলিক ধাতুর আরেকটা নাম আমরা পড়ে থাকি যেটাকে আমরা বলি স্বয়ং সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর আরেকটা নাম কি যদি প্রশ্নটা এইভাবে আসে, তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্বয়ং সিদ্ধ ধাতু। ঠিক আছে, চলো, কারণ আমরা জানি যে মৌলিক ধাতুকে সিদ্ধ ধাতু, আমি এটা পড়িয়েছিলাম তোমাদের, সিদ্ধ ধাতু আর সাধিত ধাতু সম্পূর্ণই আলাদা একটা বিষয়, সেটাও পড়িয়েছি, তাই এটা উত্তর হবে না। বাংলা ধাতু বলে কিছু হয় না, সংযোগমূলক ধাতু তো হবেই না, তাই জন্য এখানে উত্তর হবে স্বয়ং সিদ্ধ ধাতু। চলো নেক্সট, আমি সেখানে গিয়ে থাকবো, এটা কোন কাল? দেখো, এটা হচ্ছে আমি সেখানে গিয়ে থাকবো, অর্থাৎ আমি এখনো কিন্তু সেখানে গিয়ে থাকিনি, থাকবো, ভবিষ্যতে থাকবো। তার মানে এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার বিষয়টা হলো, তাহলে আমরা এখানে ভবিষ্যৎকালের দুটো অপশন পাচ্ছি, একটা পুরাঘটিত ভবিষ্যৎ আর একটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। দেখো, আমরা এখানে প্রথম দুটো তো হবেই না, একটা অতীতে আছে একটা বর্তমানে আছে, তাই জন্য হবে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনোটা একটা হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? একটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ আর একটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। মানে ঘটমান ভবিষ্যৎ হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘদিন ধরে যদি চলে, তাকে আমরা বলবো কি, যে ঘটমান ভবিষ্যৎ। কিন্তু আমি সেখানে গিয়ে থাকবো, এখানে ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছে এটা কিন্তু বলা নেই, তাই এক্ষেত্রে উত্তর ঘটমান ভবিষ্যৎ হবে না। তাহলে ঘটমান ভবিষ্যৎ কাকে বলে? যে ভবিষ্যৎকালে যদি কোনো কাজ গিয়ে আমরা দেখি যে ভবিষ্যৎকালে যদি আমরা কোনো কাজ গিয়ে দেখি দীর্ঘদিন ধরে চলছে, ভবিষ্যতে যেটা দীর্ঘদিন ধরে চলে, তাকে আমরা কি বলবো? ঘটমান ভবিষ্যৎ। সেটা এখানে উত্তর নয়, উত্তর হবে তাহলে কি পুরাঘটিত ভবিষ্যৎ। তাহলে পুরাঘটিত ভবিষ্যৎটা কি হবে? পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে যে যে ভবিষ্যৎকাল, মূলত পুরাঘটিত ভবিষ্যৎ আমরা যদি দেখি তাহলে বলবো যেটা, যে ক্রিয়ার কাজটা হয়তো অতীতে হয়েছিল অথবা ঘটে যেতে পারে, হয়তো অতীতে হয়েছিল বা মানে ভবিষ্যতে কোনো একটা ঘটে যেতে পারে, সেই জায়গা। তাহলে আমি সেখানে গিয়ে থাকবো, এটা হচ্ছে মূলত কি হবে উত্তর? দেখো, এটার উত্তর হবে পুরাঘটিত ভবিষ্যৎ। এটার উত্তর হবে পুরাঘটিত ভবিষ্যৎ। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে জাস্ট একটা কথা বলে দিই, তোমাদের অনলাইন ম্যাথসের ব্যাচ, যেটা তোমরা অফার চলছিল মাত্র কয়েকদিনের জন্য, সীমিত অফার ছিল, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো সেখানে অবশ্যই, আর এরপরে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, এবার থেকে 3 মান্থসের জন্য কোর্স ফিসটা একটু বদলেছে, সেটা হচ্ছে ₹699। ওকে, ₹699। যারা ম্যাথসের জন্য ক্লাস করতে চাও তারা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো 8348817027 এই নাম্বার, আর খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর বিস্তারিত জেনে নাও। চলো নেক্সট। আচ্ছা, কারক কয় প্রকার? পরের প্রশ্ন হচ্ছে কারক কয় প্রকার।
এটা তোমাদের বহুবার করিয়েছি, এমনিতে কারক ডিটেল আলোচনাও করেছি বেশ কয়েকটা। তো সেখানে আমি বলছি কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, মোট 6টি কারক আছে, তাই তো? 6টি টোটাল কারক হয় কর্তৃ, কর্ম, করণ, প্রত্যেকের জন্য একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, সম্প্রদান, অপাদান এবং লাস্ট ওয়ান হলো অধিকরণ। তাহলে কটা কারক হলো? 6টা। তাহলে উত্তর 6টা হবে। কারক কয় প্রকার, কি কি, একদম 6টাতে টিক করো, ব্যাস হয়ে গেল। নেক্সট নাম্বার 4, ওহে মাঝি তরি বাও। এই যে ওহে মাঝি, তুমি কাউকে সম্বোধন করে ডাকছো, তাই না? কাউকে ডাকছো তো, ওহে মাঝি। তাহলে এখানে কি হবে উত্তরটা? সম্বন্ধ পদ হবে কি? হবে না। সম্বন্ধ পদে কি হয়? অলওয়েজ র অথবা এর বিভক্তি থাকে, এখানে সেসব কিছু নেই। কর্মপদ হবে না, কর্তৃপদ হবে না, এটা হলো সম্বোধন পদ। কর্তৃপদ কিন্তু হবে না, এটা কোনো ব্যক্তি মাঝি বলেছি মানে কাউকে যে ব্যক্তি হিসেবে ডাকছি সেটা কিন্তু নয়। এখানে উত্তরটা হবে মাঝি বলেছি মানে এখানে যে ব্যক্তি হিসেবে ডাকছি এখানে কিন্তু সেটা নয়। এখানে উত্তর হবে সি। 4 এর আনসার হচ্ছে সি, যেখানে আমি সম্বোধন করছি, কাউকে সম্বোধন করে ডাকছি, সেটা হলো সি উত্তর হবে। নেক্সট, ধূসর পাণ্ডুলিপি কার লেখা? আচ্ছা, এই ধূসর পাণ্ডুলিপি এইগুলোই তোমাদের প্রশ্ন আসে। এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। কার লেখা কাব্যগ্রন্থ? কবি জীবনানন্দ দাশের লেখা। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। এখানে অপশানে দেখো বলেছে সমর সেন আছে, অরুণ মিত্র আছে, কাজী নজরুল ইসলাম আছে, এরা কিন্তু হবে না, ঠিক আছে? ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের অত্যন্ত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। প্রচুর ভালো ভালো কবিতা রয়েছে ধূসর পাণ্ডুলিপি থেকে। ধূসর পাণ্ডুলিপি থেকে যেমন কবিতা রয়েছে আমরা পড়ে থাকি, তোমরাও চাইলে অসময়ে অবশ্যই পড়তে পারো। যেমন বোধ, খুব বিখ্যাত কবিতা, ক্যাম্পে, ঠিক আছে? বোধ, ক্যাম্পে, মৃত্যুর আগে, এই কবিতাগুলো সব থেকে বিখ্যাত। তার মধ্যে সব থেকে বিখ্যাত কবিতা হচ্ছে বোধ, বোধ কবিতাটা, ঠিক আছে? নেক্সট চলো, দেহবাদী কবি কাকে বলা হয়? বাহ, এটা একটা দেখো, আজকে এই সংক্রান্ত তোমাদের একটা নোট দেওয়া হয়েছে, আশা করছি এরপরে আর এই সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। আমরা আগের দিন পড়েছিলাম দেহবাদী কবি কাকে বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে মোহিতলাল মজুমদার। নজরুল ইসলাম হচ্ছে বিদ্রোহী কবি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে দুঃখবাদী কবি। নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি, তাই না? এর উপর আজকে একটা নোট দিয়েছি, আলোচনা করছি একটু পরে। তোমাদের উত্তর হবে মোহিতলাল মজুমদার, যাকে দেহবাদী কবি বলা হয়। তোমাদের উত্তর কিন্তু হবে 6C, দেহবাদী কবি। নাম্বার 6, ভালো করে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, আনসার হচ্ছে সি। এটা গুলোবে না, ঠিক আছে? মোহিতলাল মজুমদারকে দেহবাদী কবি বলা হয়। নেক্সট, আচ্ছা, বইকে পড়া, বই পড়া কোন সমাস? কি পড়ছো তুমি? বইকে পড়ছো, তাই তো? তাহলে বইকে পড়ছো মানে কাকে পড়ছো? বইকে। কি পড়ছো? তাহলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখানে দেখো এটার সঙ্গে পদের সঙ্গে কারকের একটা রিলেটেড ব্যাপার আছে এই সমাসে, তৎপুরুষ সমাসে স্পেশালি। তাই জন্য এটাকে ডিটেলে বলতে গেলে এটাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ। বই হচ্ছে বস্তু, তাকে আমরা পড়ছি, কি পড়ছি? বই। তাহলে বইকে পড়ছি, এটা হলো কর্ম তৎপুরুষ সমাস। ওকে, নেক্সট, কর্মধারয় কাকে বলে, দিগু কাকে বলে, এর আগে বহুবার আলোচনা করেছি, সমাসের ডিটেলস ক্লাস দিয়েছি। যারা প্রথমবার দেখছো প্লিজ প্লে লিস্ট থেকে ডিটেলস ক্লাসগুলো দেখো, ঠিক আছে? তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলো,
দেশি দিশি এটা কিসের উদাহরণ? আচ্ছা, এই জায়গায় যেটা বলার সেটা হচ্ছে দেখো, দেশি এখানে অবশ্যই একটা গ্রেটার দেন যে চিহ্ন হয়, সিম্বল, সেটা দিতে হয়। দেশি থেকে দিশি, তাহলে এটা কি হবে? অভিশ্রুতি, বিষমী ভবন, অপিনিহিতি, নাকি স্বরসঙ্গতি? তাহলে এটা যেটা উত্তর হবে সেটা অবশ্যই নিশ্চয়ই অপিনিহিতি নয়। দুয়েরটার উত্তর অপিনিহিতি নয়, অভিশ্রুতিও নয়। তাহলে প্রথমটা এবং সি এরটা কাটা। ভালো করে দেখো, অভিশ্রুতি এবং অপিনিহিতি দুটোর কোনোটাই এক্ষেত্রে উত্তর হবে না। ঠিক আছে, কারণ অভিশ্রুতিতে একটা হর্ষই বা হর্ষও থাকার কথা, যেটা এই অপিনিহিতিতে হর্ষই বা হর্ষৌ এর পরিবর্তন ঘটে, আর অভিশ্রুতিতে গিয়ে সেটা এই হর্ষইটা কি হয়ে যায়, একটা একার হয়ে যায়, আর একটা ওকার, হর্ষৌটা যেটা বললাম সেটা ওকারে পরিণত হয়। এগুলো আলোচনা করে দেবো। আমি জানি না তোমাদেরকে করেছি কিনা, ঠিক মনে পড়ছে না, দেখবো, দেখে আরেকবার ধ্বনি পরিবর্তনের ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো, তাহলে এক্ষেত্রে দেশি বা দিশি এটার উত্তর কি হবে? তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখো, প্রথমটার সাথে পরেরটা কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এই যে বিষমী ভবন, বিষমী ভবনটা কিন্তু এখানে হবে না। এখানে যেটা হবে সেটা হলো স্বরসঙ্গতি। বিষমী ভবনও এক্ষেত্রে হবে না, যেটা হচ্ছে স্বরসঙ্গতি হবে। স্বরসঙ্গতি, দেখো, দেশি থেকে হলো দিশি, দেশি থেকে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা প্রভাবিত হচ্ছে। দেখো, দেশি অর্থাৎ পূর্ব স্বর, মানে এটাকে আমরা বলি প্রগত স্বরসঙ্গতি। দেখো, দেশি এই যে আছে, পূর্ব স্বরের প্রভাবে পরের স্বরটা প্রভাবিত হচ্ছে। দেখেছো, দেশি থেকে দিশি, এখানে একার ছিল, এটা হর্ষইকার হয়েছে, তাহলে এটা কি হবে? এটা হলো স্বরসঙ্গতি। কি ধরনের স্বরসঙ্গতি? যখন পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা প্রভাবিত হয়, তাকে আমরা বলে থাকি প্রগত স্বরসঙ্গতি। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা প্রভাবিত হয়, তাকে আমরা বলি প্রগত স্বরসঙ্গতি। ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, যেটা হলো পরিচ্ছদ। পরি প্লাস ছদ, প্রথম থেকে হর্ষই প্লাস তারপরে হচ্ছে অ পেয়েছি। যাই হোক, এখানে নিয়মটা হচ্ছে, দেখো, প্রথমে যদি হর্ষই থাকে আর পরে যদি আমরা পড়েছিলাম, এখান থেকে কি হচ্ছে, পরি আর ছদ, তাহলে পরিচ্ছদ উত্তর হবে। এটা মূলত আমাদের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, নিয়ম অনুযায়ী কি পাওয়া যায় সন্ধি বিচ্ছেদে? এই ছয়ের নিয়মটা কি হবে, পড়িয়েছিলাম তোমাদের, মনে করে দেখো যে নিয়মটা ছিল, প্রথমে যদি দেখো কি থাকবে, প্রথমটাতে প্রথমে স্বরধ্বনি থাকবে, এই যে হর্ষই রয়েছে স্বরধ্বনি, আর তারপরে কি হচ্ছে, ছ থাকবে, তাই তো, ছ থাকবে। তাহলে এখানে এটা ছয়ে ছয়ে হবে। তাহলে প্রথমে স্বরধ্বনি, দেখো, পরি আছে হর্ষই, আর ছদ, এখানে ছ আছে। তাহলে এটা হলো একটা ব্যঞ্জন সন্ধির গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে এটা হয়ে যাবে ছয়ে ছয় আছে, এটা ছয়ে ছয় হবে। ওকে, ছ থাকলে ছয়ে ছয় হয়, ছ থাকলে ছয়ে ছয় হয়, আর চ থাকলে ছয়ে ছয় হবে। ঠিক আছে, এটা খেয়াল রেখো। তাহলে এক্ষেত্রে ছয়ে ছয়, তাহলে এক্ষেত্রে উত্তর হলো পরিচ্ছদ। বারবার বলছি, এই নিয়মগুলো করিয়েছি আমি, তো যারা ডিটেল ক্লাসগুলো কাইন্ডলি একটু দেখো। ঠিক আছে, আর যদি এগুলো না করিয়ে থাকি তা আমি দেখে নেবো, অবশ্যই তোমাদেরকে করাবো। ঠিক আছে, নেক্সট। পরের কোয়েশ্চেন হচ্ছে, মেয়েটি স্কুলে যায়নি। এখানে মেয়েটি কোন বচন? আচ্ছা, আমরা বচন দেখছি, এক বচন না বহু বচন। মেয়েটি, এখানে মেয়েটি বলতে কি বুঝিয়েছে, মেয়েগুলি বলেনি, কিন্তু একটা মেয়ের কথা বলেছে, তাই না? তাহলে এটা উত্তর হবে, এখানে একটা মাত্র মেয়ের কথা বলেছে, মেয়েটি স্কুলে যায়নি,
তাই জন্য এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে এক বচন, তাই তো? এক্ষেত্রে উত্তর হবে এক বচন। বহু বচন হবে না, বিশেষ্যের বচন বলে হয় না, কোনোটিই নয়। নেক্সট, সমস্ত পদ বলতে কি বোঝায়? বাহ, দেখো, সমস্ত পদ বলতে বোঝায় সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য, আর হচ্ছে সমান সমান পদ, আর একটা হচ্ছে সরল পদ। আচ্ছা, এটা এখানে মজার একটা ঘটনা, এটা হচ্ছে সমাসের একটা চ্যাপ্টার, এবং যেটা তোমাদেরকে প্রথমেই করিয়েছিলাম তোমাদের অনুরোধে। সমস্ত পদ বলতে আমরা বুঝি যখন দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একটা পদ গঠিত হচ্ছে। অর্থাৎ যেমন ধরো, যদি আমি বলি মাছ ভাজা, মাছ ভাজা, ভাজা যে মাছ, তাহলে এই ভাজা যে মাছ, এই তিনটে পদ, এই যে পদগুলো তিনটে আলাদা আলাদা পদ যখন যুক্ত হয়ে একটা পদ হয় তাকে আমরা বলছি সমস্ত পদ। যখন তিনটে আলাদা আলাদা পদ যুক্ত হয়ে একটা পদে পরিণত হয় তখন তাকে আমরা বলছি সমস্ত পদ, আর এটাকে আমরা বলি ব্যাসবাক্য। এই যে তিনটে আলাদা আলাদা পদ ছিল এটাকে আমরা বলবো ব্যাসবাক্য। তাহলে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যখন একটি পদ গঠন করবে তাকে আমরা বলবো সমস্ত পদ। ঠিক আছে? তাহলে এখানে সমস্ত পদ কোনটা? মাছ ভাজা। তাহলে বোঝা গেল। তাহলে সমস্ত পদ বলতে কি বোঝায়? সমাসবদ্ধ পদ, আর একটা হচ্ছে ব্যাসবাক্য, অবশ্যই ব্যাসবাক্য নয়, সমান সমান পদ নয়, সরল পদ, এটা কোনোদিন হয় না। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে সমাসবদ্ধ পদ। এক্ষেত্রে উত্তর হবে সমাসবদ্ধ পদ। ঠিক আছে? তাহলে দুই বা ততোধিক পদ একটি পদে পরিণত হলে তাকে সমস্ত পদ বলে। ওকে, মনে থাকে। নেক্সট, সিংহাসন নাম্বার 12। সিংহাসন, সিংহাসনের ব্যাসবাক্য কি হবে? সিংহ নির্মিত আসন, সিংহের জন্য আসন, সিংহ চিহ্নিত আসন, আর সিংহের নামে যে আসন, কোনটা হবে? এখানে হলো সিংহ নির্মিত তো হয় না, সিংহ চিহ্নিত হয়। তাহলে 12 আনসার হচ্ছে সি, ব্যাসবাক্য। আনসার হবে সি। 12 এর আনসার হলো সি, এটা খেয়াল রাখতে হবে। 12 আনসার হচ্ছে সি, যেটা হচ্ছে ব্যাসবাক্য, সিংহ চিহ্নিত আসন, চিহ্ন করা থাকে। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবার আমরা আজকের সেই জায়গাটা পড়বো যে বিখ্যাত কয়েকটা সাহিত্যের গুরুত্বপূর্ণ কমিক্স চরিত্র এবং তাদের স্রষ্টা। এটা তোমাদের স্রষ্টা, এটা হচ্ছে তোমাদের বাংলাতেও আসতে পারে, এটা তোমাদের জিকেতেও আসতে পারে, বলা যায় না, বলে রাখলাম। যেমন অরণ্যদেব এবং ম্যান্ড্রেক, বিখ্যাত চরিত্র অরণ্যদেব, যা লি ফকের তৈরি। ওকে, লি ফক। তারপর টিনটিন, তোমরা সকলে জানো এই চরিত্রটা খুব বিখ্যাত চরিত্র এবং আমরা মানে মাঝে মাঝেই পড়ে থাকি। সেটা হচ্ছে টিনটিন, যেটা হচ্ছে জর্জ রেমি। আচ্ছা, টম অ্যান্ড জেরি, বলে না যে সারা জীবন টম আর জেরির মতো সম্পর্ক, সেই বিড়ালটা দুষ্টু আর ইঁদুরটা, তাই না? টম অ্যান্ড জেরি, যেটা হচ্ছে জর্জ কুইমার, যার স্রষ্টা ছিল জর্জ কুইমার। ওকে, টিনটিনের তাহলে স্রষ্টা হচ্ছে জর্জ রেমি, এগুলো একদম পড়ে ফেলবি। হাদা ভোদা নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথ। হাদা ভোদা এবং নন্টে ফন্টে, এই যে গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো ছোটবেলা দেখলে আমরা এখনো দেখলে হাসি, সেটা হচ্ছে নারায়ণ দেবনাথের বিখ্যাত চরিত্র হাদা ভোদা এবং নন্টে ফন্টে, তিনি হচ্ছেন স্রষ্টা। আচ্ছা, নেক্সট, টেনিদা। টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ওকে, পাণ্ডব গোয়েন্দা হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দা, বিখ্যাত গোয়েন্দা চরিত্র, সেটা হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়,
ঘনাদা চরিত্রটি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা হলো প্রেমেন্দ্র মিত্র। ওকে, আর হর্ষবর্ধন ও গোবর্ধন যেটা হচ্ছে শিবরাম চক্রবর্তী। তাহলে টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় চরিত্র, খুব হাসির চরিত্র। পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়, ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, আর হর্ষবর্ধন ও গোবর্ধন হচ্ছে শিবরাম চক্রবর্তী। ওকে, আচ্ছা, এবার কয়েকজন বিখ্যাত কবির উপাধি, যেটা আমি আজকেই তোমাদেরকে করাচ্ছিলাম, বলেছি এটার পর আশা করি আর সমস্যা থাকবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি বলি? বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। কবি মুকুন্দ দাস, যিনি হচ্ছেন চারণ কবি। সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি হচ্ছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট ওয়ান হলো সুভাষ মুখোপাধ্যায়, যিনি হচ্ছেন পদাতিক কবি। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর, সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে পদাতিক কবি। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম পড়িয়েছি তোমাদের বিদ্রোহী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। কালিদাস হচ্ছে মহাকবি, আর ভারতচন্দ্র রায় হচ্ছে রায় গুণাকর। ভারতচন্দ্র রায় হচ্ছে রায় গুণাকর। ওকে, আচ্ছা, আগের দিন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হলো বাঁশি বাজে। এটা তোমরা সকলে জানো, আমি বারবার বুঝিয়েছি, বলার কিছু নেই, যেটা হবে কর্মকর্তৃ বাচ্য। আজকেও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে যে অজানা, নয় জানা যা, এটা কি সমাস? নং বহুব্রীহি, নং কর্মধারয়, দ্বিগু নাকি তৎপুরুষ? এটা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এটার উত্তর তোমরা পাঠাও, আমি কালকে আনসার দেব। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকো, গুড নাইট। আর অবশ্যই ক্লাস দেখতে থাকো। ক্লাস ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসটাকে দেখবার জন্য। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম যে নাম্বার যাচ্ছে সেখানে যুক্ত হয়ে যাও আরো ডিটেলস সাবজেক্ট সম্পর্কে সবকিছু জানবার জন্য। ওকে, থ্যাংক ইউ।